তো আমরা এই সিরিজে আলিয়া ইউনিভার্সিটির বিএসসি নার্সিং এর যে এন্ট্রান্স এক্সাম সেটার 2021 এর যে কোয়েশ্চেন পেপার ছিল সেটার বায়োলজি পোর্শনের ডিসকাস করার চেষ্টা করছি। এর আগের ভিডিওতে আমরা কোয়েশ্চেন নাম্বার 14 অবধি ডিসকাস করেছি। আজকে আমরা বাকিটা অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 15 থেকে 40 অবধি ডিসকাস করব। তো 15 নাম্বার কোয়েশ্চেন বলেছে যে ইন হুইচ ইকোসিস্টেম অ্যান ইনভার্টেড পিরামিড অফ বায়োমাস ক্যান বি সিন। এবার ইনভার্টেড কথাটার অর্থ হলো উল্টানো, এবং কিসের পিরামিড বলছে সেটা বায়োমাসের, ভরের। তো আমাদের এখানে আনসারটা হবে মেরিন, মানে সমুদ্রের। সমুদ্রের ক্ষেত্রে আমরা যদি ইকোসিস্টেমটা দেখি বায়োমাসের, তো সবার নিচে কে আসে? ফাইটোপ্ল্যাঙ্কটন, মানে গাছের যে ভাসমান গাছগুলো থাকে সমুদ্রে সেগুলো। তারপরে থাকে জু প্ল্যাঙ্কটন, মানে ছোট ছোট পোকা টাইপের যে অ্যানিমেল গুলো সেগুলো। তার উপরে থাকে হচ্ছে ছোট মাছ, স্মল ফিশ। আর তার উপরে থাকে হচ্ছে বড় মাছ। ফর এন এক্সাম্পল আমরা শার্ককে এক্সাম্পল হিসাবে নিতে পারি। তো এইবার আমরা যদি এদের ওয়েটগুলো তুলনা করি, তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটনের ওয়েট কিন্তু খুবই কম। জুপ্ল্যাঙ্কটন বা যে অ্যানিমেলগুলো থাকে ছোট ছোট পোকা টাইপের, তাদের ওজন তার থেকে একটু বেশি, স্মল ফিশের আরেকটু বেশি, আর শার্কের খুবই বেশি। তাই আমি যদি এদের ভরের একটা পিরামিড বানাই, তাহলে পিরামিডটা কেমন হবে? ফাইটোপ্ল্যাঙ্কটনের খুবই কম, তাহলে সব থেকে ছোট, জুপ্ল্যাঙ্কটন তার থেকে বেশি, স্মল ফিশ তার থেকে বেশি, আর শার্ক সব থেকে বেশি। তাহলে একটা এরকম পিরামিড আমরা দেখতে পাবো, উল্টানো, কারণ যে মাথার দিকটা হবে সেখানে শার্ক আছে, তাই তার ওজন খুবই বেশি। আর যত আমরা নিচের দিকে নামবো এভাবে করে, তত কিন্তু ওজনগুলো কমতে থাকবে। তাই জন্য এখানে একটা আমরা বায়োমাস বা জীব ভরের যে পিরামিডটা দেখতে পাবো সেটা হবে উল্টানো। ঠিক আছে? তো তাই জন্য মেরিন বা সামুদ্রিক ইকোসিস্টেমে আমরা এটা দেখতে পাবো। নেক্সট বলেছে হুইচ পেয়ার মেক্স হাইয়েস্ট রিলেটিভ কন্ট্রিবিউশন টু দ্য গ্রিন হাউস গ্যাস। তো এখানে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, এরা প্রত্যেকেই এক একটা গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস আমাদের পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং এর অন্যতম কারণ। সূর্য থেকে যে টেম্পারেচারটা আসে, সেই টেম্পারেচারটাকে আর পৃথিবীর বাইরে যেতে দেয় না এই গ্রিন হাউস গ্যাসগুলো। তো এখানে সবগুলোই অপশনগুলো এক একটা গ্রিন হাউস গ্যাস, কিন্তু এখানে বলেছে হাইয়েস্ট কন্ট্রিবিউশন কে করে, হাইয়েস্ট রিলেটিভ কন্ট্রিবিউশন। তো এখানে যতগুলো আছে তার মধ্যে কার্বন ডাই অক্সাইড আর মিথেন, এরা দুজনে মিলিয়ে প্রায় 60 থেকে 70% কন্ট্রিবিউশন করে গ্রিন হাউস গ্যাস এমিশনের ক্ষেত্রে। বাকি যে জিনিসগুলো আছে যেরকম সিএফসি, N2O, এরাও গ্রিন হাউস গ্যাসের জন্য কন্ট্রিবিউট করে বা গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে, কিন্তু এতটা পরিমাণে নয়, 60 to 70% নয়, তার থেকে অনেক কম। ঠিক আছে? তাই জন্য হাইয়েস্ট করে CO2, CH4, এটা আমাদের আনসার। নেক্সট 17, অ্যান ইউনিট ডিবি। তো এই ডিবি ইউনিটটা আমরা সকলেই জানি, ডেসিবেল যেটাকে আমরা বলি আর কি, ডেসিবেল। তো ডেসিবেল কোথায় ইউজ করা হয়? সাউন্ডের ক্ষেত্রে মেইনলি ইউজ করা হয়। যে আমরা বলি না যে এত ডেসিবেলের বেশি শব্দ হয়ে গেলে সেটা কানের পক্ষে ক্ষতিকর, এত ডেসিবেলের বেশি হয়ে গেলে মানুষ কালা হয়ে যাবে, এত ডেসিবেলের কম সরকার অনুমোদন দিয়েছে, পুজোর সময় বাজি ফাটানো যাবে না কারণ এত বেশি সাউন্ড হলে সেটা মিউনিসিপ্যালিটি মানা করে দিয়েছে। তো এই ডেসিবেল ওয়ার্ডটা আমরা সাউন্ডের ক্ষেত্রে ইউজ করি, এবং যদি বেশি ডেসিবেলের শব্দ চলে আসে কোনো কারণে, সেটাকে আমরা কি বলি? সাউন্ড পলিউশন। ঠিক আছে? সাউন্ড পলিউশন বলি। তো এখানে যে অপশনগুলো আছে, যে অ্যান ইউনিট ডিবি মানে ডেসিবেল ইউজড টু কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশন অফ, মানে ডেসিবেল দিয়ে আমরা কি বোঝাতে চাই? ডেসিবেল দিয়ে আমরা বিওডি বোঝাতে চাই, সিওডি বোঝাতে চাই, পার্টিকুলার পলিউশন লেভেল বোঝাতে চাই, না মাইক্রোফ্লোরা ডেনসিটি ইন ওয়াটার বোঝাতে চাই? মাইক্রোফ্লোরা মানে হচ্ছে ছোট ছোট গাছদের বোঝানো হচ্ছে। তো এই যে বিওডি, সিওডি আর মাইক্রোফ্লোরা ডেনসিটি অফ ওয়াটার, মানে এই ওপরের দুটো আর এইটা, এই তিনটাই কিন্তু জলের ক্ষেত্রে ইউজ হয়। বিওডি আর সিওডি এর ক্ষেত্রে ওয়াটার পলিউশন বোঝানো হয়। আর মাইক্রোফ্লোরা ডেনসিটি ইন ওয়াটার, এটা দিয়ে আমরা, মানে এটার সাথে পলিউশনের কোনো রিলেশন নেই। মাইক্রোফ্লোরা কতটা আছে না আছে সেটা দিয়ে আমরা শুধুমাত্র সেই গাছেদের কনসেন্ট্রেশন বুঝতে পারি, কিন্তু সেটা দিয়ে কোনো পলিউশন কিছু বোঝার নেই, আর সেটা ডেসিবেলের সঙ্গেও কোনো সম্পর্ক নেই। বিওডি আর সিওডি এর ক্ষেত্রে, ওয়াটার পলিউশনের ক্ষেত্রে, আমরা সেটা ডেসিবেল দিয়ে মাপি না। ডেসিবেল দিয়ে শুধুমাত্র আমরা সাউন্ড পলিউশন মাপতে পারি, কিন্তু সেখানে সাউন্ড নিয়ে কোনো অপশন নেই। তবে এই অপশনটা আছে যে পার্টিকুলার পলিউশন লেভেল, এটা আমাদের একটা অপশন হতে পারে। যদিও এখানে আমার যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলো আমার একটু মানে আরেকটু
অ্যাপ্ট দেওয়া থাকতে পারতো, এখানে পার্টিকুলার পলিউশন না বলে সাউন্ড পলিউশন ওয়ার্ডটা দিলে হয়তো বেশি ভালো হতো। তবুও যেহেতু এ বি আর ডি ধারে কাছেও নেই এই ডেসিবেলের সঙ্গে, তাই আমরা অপশন সিটাকে মেনে নিয়ে চলতে পারি আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, হুইচ ইজ নট অ্যান ইনফেকশিয়াস ডিজিজ, মানে এখানে যতগুলো ডিজিজ আছে কোনটা ইনফেকশনের থ্রু ছড়ায় না বা একের কাছ থেকে আরেকজনের কাছে ছড়ায় না এরকম। তো সার্স কোভ 2 নিয়ে তো কিছু বলারই নেই, কোভিড যেটা একদম ছড়িয়ে একাকার অবস্থা হয়ে গেছিল, তা এটা তো অবশ্যই ইনফেকশিয়াস ডিজিজ। সার্ভাইকাল ক্যান্সারও ইনফেকশিয়াস ডিজিজ, কারণ ইনফেকশন হলে সেখান থেকে ইন ফিউচার আমাদের ক্যান্সার হয়ে যেতে পারে। আর টিউবারকিউলোসিস এটাও ইনফেকশিয়াস ডিজিজ, কারণ এক্ষেত্রে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা যদি অ্যাটাক করে তাহলে এই টিউবারকিউলোসিস বা যক্ষ্মা রোগটা হতে পারে। আর এটা ভয়ঙ্কর ইনফেকশিয়াস ডিজিজ, একজনের থেকে আরেকজনের কাছে ছড়াতে পারে এবং ব্যাকটেরিয়া থ্রু দিয়ে এটা ইনফেকশনটা হয়। কিন্তু এখানে যে অ্যানথ্রাকোসিস যে অপশনটা আছে, এটা কিন্তু কোনো ইনফেকশিয়াস ডিজিজ নয়। এখানে যারা কয়লা খনিতে কাজ করে সেই কয়লা খনির যে ডাস্ট পার্টিকেলস গুলো আছে সেগুলো যখন ফুসফুসে জমা হতে থাকে এবং একটা কালো লেয়ার পড়ে যায়, সেটাকেই আমরা বলি অ্যানথ্রাকোসিস। তো এটা কোনো ইনফেকশিয়াস ডিজিজ নয়, এটা হচ্ছে কয়লা খনিতে কাজ করার ফলে হতে পারে, তাই জন্য এটা আমাদের আনসার অ্যানথ্রাকোসিস। কেন হয়? কয়লা খনিতে কাজ করার ফলে ফুসফুসে যদি ব্ল্যাক একটা লেয়ার তৈরি হয়ে যায়, দেন ইট ইজ নোন অ্যাজ অ্যানথ্রাকোসিস। নেক্সট, হুইচ ইজ রিলেটেড টু কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার। কার্ডিওভাস্কুলার অর্ডার লেখা আছে, এটা অর্ডার নয়, এটা ডিসঅর্ডার হবে। তো কার্ডিও কথাটার অর্থই হচ্ছে হার্ট, হার্টের সঙ্গে জড়িত কোনো রোগ সেটাকে আমরা বলবো কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার। তো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোয়াশিওরকর, এটা হচ্ছে আমরা যদি প্রোটিন ঠিক মতো না খাই, ছোট বাচ্চাদেরকে যদি ঠিক মতো প্রোটিন না দেওয়া হয় তাহলে তারা যে অপুষ্টিজনিত রোগে ভোগে সেটা হচ্ছে কোয়াশিওরকর। এর সঙ্গে আরও একটা ডিজিজ আছে ম্যারাসমাস, সেটারও সেম প্রবলেম, অপুষ্টিজনিত কারণে যদি কেউ ভোগে। আচ্ছা, তারপরে যে এখানে সিস্টিক ফাইব্রোসিস অপশনটা আছে, এটা হচ্ছে একটা রেসপিরেটরি ডিজিজ, মানে শ্বাসকার্যজনিত সমস্যা সিস্টিক ফাইব্রোসিস। সেক্ষেত্রে আমাদের ক্লোরিন চ্যানেলের জন্য যে একটা গেট থাকে ক্লোরিন আসা যাওয়া করার জন্য, সেটা বন্ধ হয়ে যায়, তো আমরা সেই ডিটেলসে আর যাচ্ছি না। প্রথম যে অপশনটা আছে অ্যাথেরোস্ক্লেরোসিস, এটার মানে হচ্ছে যে যদি আমাদের যে ব্লাড ভেসেলস আছে হার্টের ক্ষেত্রে, সেখানে ব্লাড ভেসেলসগুলোর মধ্যে যদি চর্বি বেশি জমে যায়, যদি লিপিড বেশি জমে যায়, তাহলে লিপিড জমে যাওয়ার ফলে কি হবে, সেই ব্লাড ভেসেলসটার ভেতর দিয়ে ভালো করে রক্ত যেতে পারবে না, আর সেক্ষেত্রে আমাদের হার্ট ফেল হওয়ার চান্স আছে, হার্ট ব্লকেজ হওয়ার চান্স আছে। তাই জন্যে আমাদের আনসারটা হবে অ্যাথেরোস্ক্লেরোসিস, কারণ অ্যাথেরোস্ক্লেরোসিস মানেই হচ্ছে যে হার্টের জন্য রক্ত সংবহন করে, হার্ট থেকে রক্ত সংবহন করে যে ব্লাড ভেসেলস গুলো, তার মাঝখানে চর্বি জমে যাওয়া। ঠিক আছে, নেক্সট, সাম অ্যামিনো অ্যাসিডস আর কোডেড বাই মোর দেন ওয়ান কোডন, মানে ধরো এরকম আমরা জানি যে 3টে করে কোডন মিলিয়ে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, তো আমি জাস্ট একটা র্যান্ডামলি লিখছি যে ধরো ইউএজি, জিজিজি, জি সিজিইউ, এরকম অনেকগুলো কোডন আছে এবং সাপোজ এরা সবাই মিলে একটাই অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করছে, কথার কথা গ্লাইসিন। তো 3টে অ্যামিনো অ্যাসিড মিলে একটাই সরি 3টে কোডন মিলে একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করছে, এটা দিয়ে কি বোঝানো হয়? এটা দিয়ে জেনেটিক কোডের কোন ক্যারেক্টারিস্টিক্স বোঝানো হয়? তো এটাকে আমরা বাংলায় বলি জেনেটিক কোড অবক্ষয়ধর্মী, বাংলায় বলি এটা। ঠিক আছে, আর এটারই ইংলিশ এই অবক্ষয়ধর্মী, মানে অনেকগুলো কোডন মিলে একটাই অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করছে, সেটাকে ইংলিশে বলি আমরা রিডানডেন্সি, অবক্ষয়ধর্মী। ঠিক আছে, নেক্সট, 21, সিঙ্গেল সেল ইউক্যারিওটস, মানে ইউক্যারিওটসরা আমরা সাধারণত জানি এরা বহুকোষী হয় বা মাল্টি সেলুলার হয়, বহুকোষী বা মাল্টি সেলুলার। যদি এরা মাল্টি সেলুলার হয় সেক্ষেত্রে আমরা এদেরকে ভাগ করি উদ্ভিদ, তারপরে হচ্ছে প্রাণী, উদ্ভিদের আবার বিভিন্ন ধরনের ভাগ আছে, প্রাণীর আবার বিভিন্ন ধরনের ভাগ আছে, সেগুলো সবই মাল্টি সেলুলার।
এবার এখানে যে অপশনগুলো আছে ফানজাই, এটা কিন্তু মাল্টিসেলুলার, ঠিক আছে। আর্কিয়া, আর্কিয়া মানে হচ্ছে সাধারণত আর্কি ব্যাকটেরিয়া, মানে পৃথিবী যখন প্রথম প্রথম সৃষ্টি হচ্ছিল সেই সময় যেসব জীব এসেছিল পৃথিবীতে তাদেরকে বলা হয় আর্কিয়া বা আর্কি ব্যাকটেরিয়া। তো সেই আর্কিয়ার এক্সাম্পল বলতে পারো হ্যালোফাইলস, তারপরে থার্মোঅ্যাসিডোফাইলস, এগুলো হচ্ছে হ্যালোফাইলস এর এক্সাম্পল। যারা হ্যালোফাইলস মানে হচ্ছে যারা লবণাক্ত জায়গায় বাস করতে পারে, থার্মোঅ্যাসিডোফাইলস মানে হচ্ছে উচ্চ তাপমাত্রায় বাস করতে পারে। তো এরা হচ্ছে ব্যাকটেরিয়ার মতো এবং এরা প্রোক্যারিওটিক, এরা ইউক্যারিওটিক নয়। আর মনেরা মনে হচ্ছে আমরা যেটাকে অ্যাকচুয়াল ব্যাকটেরিয়া বলে জানি সেগুলো, সেগুলো হচ্ছে কিন্তু প্রোক্যারিওটিক। তাহলে আমাদের একটাই অপশন বাকি থাকলো, সেটা হচ্ছে কি অপশন নাম্বার প্রোক্যারিওটিক, অপশন নাম্বার এ, প্রোটিস্টা। প্রোটিস্টা মানে আমরা জানি আদ্য প্রাণী, যেটা অ্যাকচুয়ালি প্রোটিস্টা মানে আদ্য প্রাণী নয়, প্রোটিস্টার একটা ভাগ, প্রোটোজোয়া মানে আদ্য প্রাণী। তো যাই হোক, এই প্রোটিস্টা হচ্ছে আমাদের এককোষী ইউক্যারিওট। ওকে, নেক্সট। এটা একদম ডাইরেক্ট কোয়েশ্চেন, এটাতে কোনো ট্রিক্স নেই, কোনো টেকনিক নেই, ডাইরেক্ট মনে রাখতে হবে। প্রশ্ন বলেছে যে দ্য সেল ওয়াল অফ অ্যালগি, অ্যালগি মানে কি শৈবাল, শৈবালের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? তো এটাতে কোনো ট্রিক্স নেই, কোনো টিপস নেই, কিছু নেই, ডাইরেক্ট মনে রাখতে হবে সেলুলোস, গ্যালাক্টেন্স, ম্যানান্স, অপশন নাম্বার এ। অন্য কোনো মানে ট্রিক্স কিছু নেই মনে রাখার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, হুইচ গ্রুপ অফ অ্যানিমালস বিলং টু দ্য সেম ফাইলাম, মানে একই পর্বভুক্ত প্রাণী এদের মধ্যে কোনগুলি? তো অনেক অপশন দেওয়া আছে। সি নাম্বার যে অপশনটা, প্রন, প্রন মানে হচ্ছে চিংড়ি, প্রন হচ্ছে একটা আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা মানে সন্ধিপদ প্রাণী। স্করপিয়ন, কাঁকড়া বিছে যেটা, সেটাও একটা হচ্ছে আর্থ্রোপোডা। আর গ্রাস সোপার মানে ঘাস ফড়িং, এটাও একটা আর্থ্রোপোডা। তো এরা সবাই যেহেতু আর্থ্রোপোডা, তাই অপশন নাম্বার সি ইজ রাইট। বাকিগুলো অপশন যদি একটুখানি দেখি, প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম হচ্ছে একটা প্রোটোজোয়া। আর এদিকে যেটা অ্যানোফিলিস, সেটা হচ্ছে একটা অ্যানোফিলিস মশকি, স্ত্রী অ্যানোফিলিস মশা জানি আমরা, এবার মশা কি? মশা তো পোকা, মানে আর্থ্রোপোডা, সন্ধিপদ পর্বভুক্ত একটা প্রাণী, তাই জন্য এটা অপশন হবে না। আর্থওয়ার্ম, আর্থওয়ার্ম মানে হচ্ছে কেঁচো, যেটা হচ্ছে অ্যানিলিডা। কিন্তু ট্যাপওয়ার্ম, ট্যাপওয়ার্ম মানে হচ্ছে কি কৃমি, যেটা হচ্ছে নিমাটোড, এটা হচ্ছে এক ধরনের নিমাটোড বা কৃমি। কিন্তু এই যে আর্থওয়ার্ম, আর্থওয়ার্ম হচ্ছে এক ধরনের অ্যানিলিডা বা অঙ্গুরিমাল প্রাণী, তাই জন্য এটা অপশন হবে না। আর লাস্টেরটা স্পঞ্জ, স্পঞ্জ হচ্ছে পরিফেরা বা ছিদ্রাল প্রাণী। কিন্তু লাস্টেরটা যেটা আছে স্টারফিশ, স্টারফিশ হচ্ছে এক ধরনের একাইনোডার্মাটা বা কন্টপ্তকী প্রাণী, তাই জন্য এটাও আমাদের আনসার হবে না। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে আনসার। নেক্সট 24, ফাইলোড ইজ প্রেজেন্ট ইন, ফাইলোডের ক্ষেত্রে কি হয় আমি একটু ছবিটা দেখাচ্ছি। আনসার হচ্ছে এটার অস্ট্রেলিয়ান অ্যাকাসিয়া। এই অ্যাকাসিয়া অপশনটা খুব কমন নেম। এই যে যে পাতাগুলো আছে গাছের, এই লেফট সাইডে তোমরা দেখতে পাবে, টপ থেকে যদি আমরা দেখি তাহলে টপের প্রথম ছবিটার পরে দেখো যে 3-4টে পাতা রয়ে গিয়েছে, আর বাকিগুলো সবাই একসাথে মিলে এরকম একটা লম্বা স্ট্রাকচার তৈরি করেছে নিচের পাতাগুলো। তারপরে দেখো উপরে 4টে পাতা ছিল, আরো কিছু পাতা কমে গিয়েছে, 2টো হয়ে গিয়েছে, আর লাস্টে একদমই কোনো পাতাই নেই। মানে এই যে আমরা পাতাগুলোকে দেখছি, অনেকগুলো পাতা দুদিকে করে আছে, যেগুলোকে আমরা বলছি পিনেটলি কম্পাউন্ড লিফ, যৌগিক পত্র। সেই যৌগিক পত্রগুলো একসাথে ধীরে ধীরে জুড়ে 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 এরকম একটা লম্বা স্ট্রাকচার তৈরি করছে, যেটাকে আমরা কি বলছি ফাইলোড। আর সেটা কোথায় দেখা যাচ্ছে? বেসিক্যালি অ্যাকাসিয়া উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় এই স্ট্রাকচারটা, যেখানে পাতাগুলো পরপর যুক্ত হয়ে ফাইলোড তৈরি করে দেয়। তো আনসার হচ্ছে আমাদের অপশন বি, অস্ট্রেলিয়ান অ্যাকাসিয়া। নেক্সট, which cellular component is structurally similar in both bacteria and eukaryotic cell? ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও আর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রেও একই রকম স্ট্রাকচার দেখা যায়, এই চারটের মধ্যে কোনটাতে? তো প্রথম অপশনটা হবে না, কারণ রাইবোজোম, ইউক্যারিওটিক সেলের যদি আমরা কথা বলি তাহলে রাইবোজোম 80s প্রকৃতির, এটা হচ্ছে ইউক্যারিওটিকের। আর আমরা যদি ব্যাকটেরিয়ার কথা বলি তাহলে ব্যাকটেরিয়ার কিন্তু রাইবোজোম 70s প্রকৃতির, তাহলে এটা বাদ। লাইসোজোম, লাইসোজোম ব্যাকটেরিয়ার থাকেই না, ব্যাকটেরিয়ার থাকে না এটা, ঠিক আছে। তাহলে সিমিলারিটির কোনো প্রশ্নই নেই। আর সেল ওয়াল,
সেল ওয়াল সমস্ত ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে থাকে না, যেরকম অ্যানিমেলের ক্ষেত্রে সেল ওয়াল থাকে না, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে। তো অ্যানিমেলের ক্ষেত্রে যেহেতু থাকে না, তাই এটাকেও আমরা অ্যাজ আ অপশন কনসিডার করতে পারি না। কিন্তু যে প্লাজমা মেমব্রেন, এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও যা প্রত্যেকটা ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রেও অলমোস্ট সিমিলার, তাই জন্য আমাদের অপশন হচ্ছে সি, প্লাজমা মেমব্রেন। নেক্সট, আইডেন্টিফাই দ্য নিউক্লিওসাইড। এবার নিউক্লিওসাইড মানেটা কি? নিউক্লিওসাইড মানে হচ্ছে একটা আমাদের যদি ডিএনএ হয় তাহলে ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে, যদি আমাদের আরএনএ হয় তাহলে রাইবোজ সুগার থাকবে। এই রাইবোজ সুগারের সঙ্গে যদি আমরা একটা নাইট্রোজেন বেস যুক্ত করে দিই, তাহলে এটাকে আমরা বলবো নিউক্লিওসাইড। মানে সোজা কথা হচ্ছে যে অ্যাসিড পার্ট যেটা থাকে সেটা থাকবে না। অ্যাসিড পার্টটা যদি আবার এর সাথে যুক্ত করে দিই, তাহলে সেটাকে আবার আমরা কি বলবো? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। আর শুধু এইটুকু কি বলবো? নিউক্লিওসাইড। তো নিউক্লিওসাইডটা জানতে চেয়েছে। তো দেখো সবগুলোতেই একটা করে অ্যাসিড আছে। তো অ্যাসিড মানেই আমাদের আনসার হবে না, কারণ অ্যাসিড যখনই যুক্ত করে দেবো সেটা নিউক্লিওটাইড হয়ে যাবে, কারণ এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের সঙ্গে। তো এটা অ্যাসিড আছে, এটা বাদ, এটা বাদ। ইউরিডাইলিক, এখানেও একটা অ্যাসিড আছে, এটাও বাদ। তাহলে অপশন ডি আমাদের পড়ে থাকলো অ্যাডিনোসিন, মানে অ্যাডিনিন প্লাস রাইবোজ সুগার। গুয়ানিন মানে গুয়ানোসিন মানে গুয়ানিন প্লাস রাইবোজ সুগার, সরি রাইবোজ সুগার নয়, নাইট্রোজেন বেস প্লাস গুয়ানিন। আর এক্ষেত্রে হচ্ছে অ্যাডিনিন প্লাস নাইট্রোজেন বেস, এই দুটো মিলে হচ্ছে আমাদের অ্যাডিনোসিন আর গুয়ানোসিন। এখানে কোনো অ্যাসিডের গল্প নেই, তাই হচ্ছে আমাদের এটা নিউক্লিওসাইডের এক্সাম্পল। নেক্সট, ডিউরিং সেল ডিভিশন জেনেটিক ট্রান্সফার বিটুইন প্যাটার্নাল অ্যান্ড ম্যাটার্নাল ক্রোমোজোম ইজ কল্ড। তো খুবই সোজা, যদি একটা ক্রোমোজোম এরকম এইদিকে থাকে আর আরেকটা ক্রোমোজোম যদি এরকম থাকে, তো দুজনে যখন একে অপরের কাছাকাছি চলে আসবে এবং একে অন্যের সাথে জেনেটিক ইনফরমেশন বিনিময় করবে, সেটাকে আমরা কি বলি? তো খুবই সোজা, একটা ক্রোমোজোম আমি এভাবে আঁকলাম, আর আরেকটা ক্রোমোজোমকে যদি নিজেদের মধ্যে জেনেটিক ইনফরমেশন শেয়ার করতে হয়, তাহলে তাকে কিভাবে আসতে হবে? এভাবে আসতে হবে। আর এই প্রসেসটাকে আমরা কি বলি? এভাবে জেনেটিক ইনফরমেশন শেয়ার করতে হবে। তো এই যে একজন আরেকজনের উপরে উঠে গেল ক্রস করে, সেটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার, এবং ক্রসিং ওভারের ফলেই আমাদের কিন্তু জেনেটিক ট্রান্সফারটা হয় প্যাটার্নাল আর ম্যাটার্নাল ক্রোমোজোমের মধ্যে। কায়াজমাটা কোনো প্রসেস নয়, এই যে স্ট্রাকচারটা তৈরি হলো এক্স আকৃতির, এই স্ট্রাকচারটাকে বলছে কায়াজমাটা। আর যখন কায়াজমা তৈরি হওয়ার ফলে জেনেটিক ইনফরমেশনটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে গেল, মানে এর কাছ থেকে এর কাছে বা এর কাছ থেকে এর কাছে চলে গেল, সেটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। ট্রান্সলোকেশন, রাইবোজোমগুলো যখন, এটা যদি আমাদের এমআরএনএ হয়, এই এমআরএনএ এর উপরে এরকম করে রাইবোজোম থাকে, এরকম রাইবোজোম থাকে, এটাকে বলে পলিজোম। তো রাইবোজোমগুলো যখন এমআরএনএ এর উপর দিয়ে মুভ করতে থাকে প্রোটিন সংশ্লেষের জন্য, সেটাকে বলে ট্রান্সলোকেশন। আর ট্রান্সফরমেশন মানে হচ্ছে একটা কারো বডিতে অন্য একটা ডিএনএ ঢুকিয়ে দেওয়া। সাধারণত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করি, ট্রান্সফরমেশন কথাটা, ব্যাকটেরিয়ার জননের ক্ষেত্রে। তো এটা হচ্ছে পুরো একটা আলাদা ডিএনএ আরেকটা অন্য ডিএনএ এর মধ্যে ঢুকিয়ে দেওয়া ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, তো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। যাই হোক, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। গাটেশন, গাটেশনের বাংলাটা খুব সোজা, নিঃস্রাবণ। গাটেশনের বাংলা হচ্ছে নিঃস্রাবণ। আর এটা অন্যভাবে কোয়েশ্চেনটা আসতে পারে যে গাটেশন কার সাহায্যে হয়? আনসার হচ্ছে হাইডাথোট। তো পাতার উপরে কিছু এটা ধরে নিলাম আমি পাতা। তো পাতার যে কিনারাগুলো থাকে এরকম, বা যেটা ঘাসের ক্ষেত্রে ভালো করে দেখা যায়, এই পাতার কিনারাগুলো দিয়ে এরকম ছোট্ট ছোট্ট ডট ডট এরকম জলের কণা লেগে থাকে। তো এইটাকে বলে হচ্ছে গাটেশন বা নিঃস্রাবণ। আর এটা কেন হয়? এটা হচ্ছে রুট প্রেসার, মানে গাছ যদি মূল দিয়ে বেশি জল টানে, তাহলে এক্সট্রা যে জলটা আছে সেটা কিছুটা ট্রান্সপিরেশন বা বাষ্পমোচনের মধ্যে দিয়ে বেরিয়ে যায়, আর কিছুটা অল্প একটু জিনিস নিঃস্রাবণ বা গাটেশনের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। যে স্ট্রাকচারের সাহায্যে এই এক্সট্রা জলটা বিন্দু আকারে বের হয়, সেটাকে বলা হচ্ছে হাইডাথোট, পাতায় থাকে। নেক্সট, হুইচ ইজ নট অ্যাবজর্ব বাই প্লান্ট ফ্রম সয়েল। গাছ মাটি থেকে কোনটা ডাইরেক্টলি অ্যাবজর্ব করে না? খুব সোজা, কার্বন। কারণ কার্বন ডাইঅক্সাইড হিসাবে গাছ কার্বন নেয়, আর এই কার্বনটা গাছ কোথা থেকে নেবে? বাতাস থেকে। তো কার্বন গাছ মাটি থেকে নেয় না। নেক্সট,
ফটো রেসপিরেশন ইন প্লান্টস টেক্স প্লেস ইন, ফটো রেসপিরেশন মানে আলোক শোষণ, আর এটার আরেকটা নাম বলতে পারি আমরা সি টু সাইকেল। তো সি টু সাইকেল চালানোর জন্যে এটা আমাদের ফটোসিনথেসিস চ্যাপ্টারে আছে, সালোক সংশ্লেষ। তিনটে জিনিস দরকার। প্রথমে দরকার আমাদের প্লাস্টিড, তারপরে দরকার আমাদের পারক্সিজম, তারপরে দরকার আমাদের মাইটোকন্ড্রিয়া। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো সি টু সাইকেলটা যদি তোমরা পড়ো ডিটেলসে, এখন আমি সেটাতে যাচ্ছি না, যে গাছের কাছে একটা এনজাইম থাকে রুবিস্কো। এই রুবিস্কো এনজাইমটা বাতাস থেকে অক্সিজেনও গ্রহণ করতে পারে, আবার কার্বন ডাই অক্সাইডও গ্রহণ করতে পারে। তো যদি বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এই রুবিস্কো এনজাইমটা গ্রহণ করে, তাহলে গাছ খাবার তৈরি করতে পারে, সেটাকে আমরা সি থ্রি সাইকেল বলি। আর যদি বাই চান্স বেশি অক্সিজেন নিয়ে নেয়, তখন গাছের খাবার তৈরিতে একটুখানি অসুবিধা হয়, তখন গাছ সি টু সাইকেল করে। ওকে, নেক্সট, হুইচ কানেক্টস বিটুইন গ্লাইকোলাইসিস অ্যান্ড ক্রেবস সাইকেল। তো আমরা যদি গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা বইয়ে পড়ে থাকি, তাহলে গ্লুকোজ দিয়ে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা শুরু হয় এবং ফাইনালি তৈরি হয় পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিডটা নেক্সট স্টেপে, এটাকে বলে গ্লাইকোলাইসিস এই পুরো স্টেপটাকে। এরপরে পাইরুভিক অ্যাসিডটার একটা ডিকার্বক্সিলেশন বলে স্টেপ হয়। সেই পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলেশনে অ্যাসিটাইল কো এ তৈরি হয়, এটা আরেকটা স্টেপ। আর এর নেক্সট স্টেপটাই হচ্ছে ক্রেবস সাইকেল। তাহলে এখানে কি প্রশ্ন করেছে, এটা যদি গ্লাইকোলাইসিস হয় আর এই যে ক্রেবস সাইকেল যদি এটা হয়, তাহলে গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেলের মাঝখানে কে আছে? অ্যাসিটাইল কোয়ে, তাই না? তাহলে আমাদের আনসার হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। নেক্সট, ইন হুইচ পেয়ার অফ কমপ্লেক্স ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটিপি ইজ ফর্মড। তো তোমরা যদি রেসপিরেশনের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন পড়ে থাকো, সেখানে টোটাল 5টা কমপ্লেক্স আছে, কমপ্লেক্স 1 2 3 4 5। তো কমপ্লেক্স 1 আর 2 যেটা, এখানে কমপ্লেক্স 1 এর মধ্যে আমরা এনএডিএইচ দেখতে পাই, এনএডিএইচ হাইড্রোজিনেজ। আর কমপ্লেক্স 2 তে আমরা দেখতে পাই এফএডিএইচ। তো এই এনএডিএইচ আর এফএডিএইচ, এখান থেকেই ইন ফিউচার ইলেকট্রনগুলো বের হয়, আর এই ইলেকট্রনগুলোই পরবর্তীকালে এদিক ওদিক লাফালাফি করে এটিপি তৈরি করে। ঠিক আছে, তাহলে এই যে এনএডিএইচ আর এফইডিএইচ কমপ্লেক্স, যেটাকে আমরা কমপ্লেক্স 1 আর 2 বলি, এটাই মেইনলি আমাদের এটিপি তৈরিতে হেল্প করে। কমপ্লেক্স 3 4 এগুলো আমাদের এটিপি তৈরিতে হেল্প করে না, তাই জন্য আমাদের আনসার হচ্ছে কমপ্লেক্স 1 অ্যান্ড 2। নেক্সট, সিস্টিক ডাক্ট ইজ কানেক্টেড উইথ। তো আমরা যদি সিস্টিক ডাক্টটা দেখি কোথায় আছে, এটা যদি লিভার হয়, লিভারের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে বাম খণ্ডক, একটা ডান খণ্ডক, কোডেড খণ্ডক আর কোয়াড্রেট খণ্ডক বলি আমরা। তো এটা যদি লিভারের বাম খণ্ডক হয়, এই বাম খণ্ডকের মধ্যে এরকম করে হচ্ছে পিত্তথলিটা থাকে। এই পিত্তথলি থেকে একটা ডাক্ট নির্গত হয়, যেটাকে আমরা বলি বাইল ডাক্ট বা পিত্তনালী। আর এই যে ডান দিকের যে পার্টটা আছে, আমাদের ক্ষেত্রে ডান দিকে, আর এটা যদি লিভারের পার্সপেক্টিভে দেখি, তাহলে লিভারের ক্ষেত্রে বাঁ দিকে। এই লিভারের ছোট পার্টটা থেকে আরেকটা নালী নির্গত হয় এরকম ভাবে, এবং দুজনে একসাথে জোড়া লেগে একটা কমন বাইল ডাক্ট তৈরি করে বা সাধারণ পিত্তনালী তৈরি করে। এটা হচ্ছে কমন বাইল ডাক্ট। আর ওপরেরটা, এই যে এই পার্টটা, এটা হচ্ছে নর্মাল বাইল ডাক্ট বা সাধারণ, এই শুধু পিত্তনালী, নিচেরটা হচ্ছে সাধারণ পিত্তনালী। আর এইটাকে বলে হচ্ছে সিস্টিক ডাক্ট, যেটা লিভারের যে ছোট খণ্ডকটা সেটা থেকে নিঃসৃত হচ্ছে। তাহলে সিস্টিক ডাক্ট ইজ কানেক্টেড উইথ অবভিয়াসলি লিভার বা যকৃৎ। গল ব্লাডার নয়, কিন্তু গল ব্লাডারের সঙ্গে যেটা থাকছে সেটা বাইল ডাক্ট বা পিত্তনালী। আর প্যানক্রিয়াস মানে হচ্ছে অগ্নাশয়, ইউরিনারি ব্লাডার মানে হচ্ছে মূত্রথলি, এগুলোর সঙ্গে সিস্টিক ডাক্টের কোনো রিলেশন নেই। তাহলে আনসার হচ্ছে লিভার। নেক্সট, হুইচ সেল সিক্রিটস ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এটার অপশন হচ্ছে অপশন এ, প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল কোথায় থাকে যদি আমরা বলি, এটা পাকস্থলিতে থাকে। এই প্রত্যেকটা সেল যে লেখা আছে এখানে, প্যারাইটাল সেল আর গবলেট সেল, এই দুটো স্টমাকে থাকে। পেপটিক সেল আর প্যারাইটাল সেল। আর গবলেট সেল যেটা, গবলেট সেল থাকে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে বা ক্ষুদ্রান্ত্রতে, স্মল ইন্টেস্টাইন। আর এই যে আর্জেন্টাফিন সেল, এটাও থাকে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ আছে, সেটা আমি আর ডিটেলসে যাচ্ছি না। শুধু আমি এখানে স্টমাক নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, তো প্যারাইটাল সেলের কাজ হচ্ছে ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রিট করা। আর এই ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর কিসে হেল্প করে? ভিটামিন
B12 অ্যাবজর্পশনে। আমরা যে ভিটামিন খাই সেই ভিটামিন B12টাকে শোষণে সাহায্য করে, আর ভিটামিন B12 আবার আমাদের কিসে সাহায্য করে? আরবিসি তৈরিতে। তাই যদি ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর ঠিকমতো কাজ না করে তাহলে আমাদের আরবিসি তৈরিতে প্রবলেম হতে পারে, অ্যানিমিয়া হয়ে যেতে পারে। আর যে পেপটিক সেল, সেখান থেকে আমাদের পেপসিন হরমোন রিলিজ হয়, এটা হচ্ছে কাজ। আর প্যারাইটাল সেল থেকে শুধুমাত্র ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর নয়, এর সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাও নিঃসৃত হয়। নেক্সট, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি মানে এফআরসি ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ। তো এফআরসি এর গল্পটা হচ্ছে এরকম যে আমরা যদি একবার নর্মালি শ্বাস ছেড়ে দিই, তাহলে পরে আমাদের যে বায়ুটা বেঁচে যাবে ফুসফুসের মধ্যে সেটাকে আমরা বলবো এফআরসি। তো এটার আনসার হচ্ছে ইআরভি প্লাস আরভি মানে রিজার্ভ ভলিউম প্লাস এক্সট্রা রেসপিরেটরি ভলিউম। ঠিক আছে, নেক্সট, ইন হুইচ ফেজ কার্ডিয়াক সাইকেল থার্ড হার্ট সাউন্ড। তো আমরা তো থার্ড হার্ট সাউন্ড সম্বন্ধে সাধারণত পড়ি না, দুটো হার্ট সাউন্ড সম্বন্ধে পড়ি। একটা হচ্ছে লাভ, যেটা ফার্স্ট হার্ট সাউন্ড, আর যেটা হচ্ছে ডাব, এটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। থার্ড হার্ট সাউন্ড সম্বন্ধে আমরা পড়ি না। তো আমাদের যখন এটা যদি আমাদের সাপোজ হার্ট হয় এরকম ভাবে, আর এটা যদি আমাদের এখানে কপাটিকাগুলো থাকে, এখানে থাকে আমাদের ত্রিপত্র কপাটিকা, এখানে থাকে আমাদের দ্বিপত্র কপাটিকা, আর এই জায়গাগুলোতে থাকে আমাদের অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। তো অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো যখন বন্ধ হয়ে যায় তখন আমাদের সেকেন্ড হার্ট সাউন্ড বা ডাব শোনা যায়। কিন্তু বাই চান্স রক্তটা যদি অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা দিয়ে বেরিয়ে গিয়ে আবার যদি ঘুরে আসে বাই চান্স, এবং তারপরে আবার একবার বাইরে যায়, মানে একবার চলে গেছিল, আবার ঘুরে আসলো, ঘুরে এসে আরেকবার গেল, তখন আমাদের থার্ড হার্ট সাউন্ড শোনা যায়। মানে এই যে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাটা ওটা দুইবার বন্ধ হয়, প্রথমে একবার যাওয়ার সময় বন্ধ হলো, পরে যখন রক্তটা ঘুরে আসলো, ঘুরে গিয়ে আবার একবার বাইরে যাওয়ার চেষ্টা করলো, তখন আরেকবার বন্ধ হলো এই অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাটা। তো এটাকে আমরা কি বলবো? ভেন্ট্রিকিউলার ডায়াস্টোল, নিলয়ের প্রসারণ। সেটাই হচ্ছে আমাদের থার্ড হার্ট সাউন্ডের কারণ। নেক্সট, which is produced by juxtaglomerular cell, এটা হচ্ছে এক্সক্রিয়েটরি সিস্টেম বা রেচনের কোয়েশ্চেন। এটার অ্যান্সার হচ্ছে রেনিন, জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে বেরোয়। রেননিন বানানটা একটু খেয়াল করতে হবে, এটা সাধারণত গরুদের যে স্টমাক, ঠিক আছে, কাউ স্টমাক, সেখান থেকে এই রেননিন এনজাইমটা নিঃসৃত হয়। আর অ্যানজিওটেনসিন একটু আগেই বললাম, এটা হচ্ছে না একটু আগে বলিনি, ওটা আর্জেন্টাফিন ছিল। অ্যানজিওটেনসিন এটা হচ্ছে সাধারণত আমাদের লিভার থেকে নিঃসৃত হয়, ঠিক আছে। আর ব্র্যাডিকাইনিন যেটা, সেটা আমাদের ক্যালিক্রেইন বলে একটা প্রোটিন আছে ব্লাডে থাকে, সেটা ভেঙে তৈরি হয়। তো যাই হোক, বাকিগুলোতে আমরা হালকা করে বললাম, আমাদের আনসার হচ্ছে রেনিন। তো আমাদের এখানে 40 নম্বর কোয়েশ্চেনটা বলেছে ট্রান্সফার অফ পোলেন গ্রেইনস ফ্রম দ্য অ্যান্থার, মানে পুংধানি যেটা আর কি, এটা যদি আমাদের একটা পুংস্তবক হয়, এটা হচ্ছে পুংধানি বা অ্যান্থার এই পার্টটা, টু দ্য স্টিগমা। স্টিগমা মানে হচ্ছে কি, আমাদের যদি স্ত্রী স্তবকটাকে আমরা এইভাবে আঁকি, এটা হচ্ছে স্ত্রী স্তবক। তো এই যে টপ পোর্শনটা, এটাকে আমরা বলি হচ্ছে স্টিগমা, ঠিক আছে। তো বলেছে যে অ্যান্থার বা পুংধানি থেকে আমরা একটা পুং রেণু এরকম সাপোজ নিয়ে আসলাম, এবং এই পুং রেণুটাকে কি বলা হচ্ছে, এখানে অ্যান্থার ফ্লাওয়ার লেখা আছে, এটা অ্যানাদার ফ্লাওয়ার হবে, অ্যানাদার ফ্লাওয়ার অফ দ্য সেম প্লান্ট। মানে আমরা একই গাছের কি করছি, একটা ফুলের পুংস্তবক নিচ্ছি, সেই পুংস্তবকের মধ্যে থেকে আমরা রেণুটা নিচ্ছি বা পোলেন গ্রেইনটা নিচ্ছি, নিয়ে ওই গাছেরই অন্য একটা ফুলে, এটা একটা ফ্লাওয়ার, আলাদা একটা ফ্লাওয়ার, আর এটা একটা অন্য ফ্লাওয়ার, ওই গাছেরই অন্য একটা ফ্লাওয়ার। তো এরকম আমরা নিলাম, নিয়ে যদি এই পুংরেণুটাকে অন্য একটা ফুলের স্ত্রী রেণুর মধ্যে ট্রান্সফার করাই, তাহলে সেটাকে আমরা কি বলবো? তো আনসার হচ্ছে গেইটানোগেমি। একই গাছ নেব, একই গাছ নিয়ে আলাদা আলাদা ফুল নেব, একটা ফুল থেকে পুংরেণু নিয়ে ওই গাছেরই অন্য একটা ফুলের স্ত্রী স্তবকের মধ্যে যদি আমরা ফেলে দিই,
সেটাকে আমরা বলবো গেইটেনোগ্যামি। যদি আমরা ডিফারেন্ট প্লান্ট নিয়ে নিই, মানে গাছটাই আলাদা করে দিই একদম, ফুল তো আলাদাই, গাছটাই আলাদা, তাহলে সেটাকে আমরা বলবো জিনোগ্যামি। আর অটোগ্যামি বলতে যদি আমরা একই ফুল নিই, একই ফুলের পুংস্তবকের থেকে পুংরেণুটা নিয়ে ওই ফুলেরই স্ত্রী স্তবকের মধ্যে স্ত্রী রেণুটাকে ঢুকিয়ে দিই, তাহলে সেটাকে আমরা বলবো অটোগ্যামি। তো আমাদের এটা ফুল আলিয়া ইউনিভার্সিটি যে 2021-এর কোয়েশ্চেন ছিল সেটা এই অবধি শেষ হলো। নেক্সট আমি 2023-তে আগের বছর যে কোয়েশ্চেন পেপারটা হয়েছিল সেটা ডিসকাস করার চেষ্টা করব। তো তোমাদের এই ভিডিওতে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।